ক্যান্সার এটি একটি ভয়ঙ্কর শব্দ যা লাখো মানুষের জীবন বদলে দিচ্ছে। এটি শুধু একজন রোগীর ক্ষেত্রেই নয়, বরং তার পরিবার এবং সমাজের ক্ষেত্রেও বিশাল চ্যালেঞ্জ। তবে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন আগের তুলনায় এটা অনেক বেশি কার্যকর হচ্ছে। ক্যান্সার সম্পর্কে আজ বিস্তারিত জানতে সমকাল ডাক্তারবাড়ির স্টুডিওতে আজ উপস্থিত আছেন এস.এম. নাজমুল আলম। চলে যাওয়া যাক তার কাছে। নাজমুল আলম, আপনাকে সমকাল ডাক্তারবাড়ি অনুষ্ঠানে স্বাগতম। কেমন আছেন? জি, ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং সমকালকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আপনার কাছে প্রথমেই একটা কোশ্চেন যেটা জানতে চাবো সেটা হচ্ছে ক্যান্সার সম্পর্কে একটু আমরা জানতে চাই এবং এটি কিভাবে একটা মানুষের শরীরে গঠিত হয়। জি, আমাদের কোষগুলো স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে থাকে, কিন্তু কোনো কারণে যদি আমাদের কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয় বা অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়, তখন এটা ক্যান্সারের রূপ নিতে পারে। তো সাধারণত কোনো কোষের অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক বৃদ্ধির মাধ্যমেই আমাদের শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে। এই ক্যান্সারের কারণ সমূহগুলো যদি একটু বলতেন। আচ্ছা, ক্যান্সারের আসলে ওরকম কোনো কারণ এখন পর্যন্ত নির্ণয় হয়নি, তবে বেশ কিছু ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে, যেমন মদ্যপানের অভ্যাস, ধূমপান, অতিরিক্ত ওজন, অথবা যদি পরিবারে কোনো কারো ক্যান্সার হয়ে থাকে তাহলে তারও ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তো আপনি বলতে চাচ্ছেন যে এটা বংশগতভাবে যদি কারো থেকে থাকে তাহলে কারোর মধ্যে এটা সংক্রমণ হতে পারে। ক্যান্সার আছে, যেমন জরায়ু মুখের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার, স্তন ক্যান্সার। এগুলো যদি তার বংশে থেকে থাকে তাহলে তারও এই ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এই ক্যান্সার প্রাথমিকভাবে কিভাবে শনাক্ত করা যায়? জি, ক্যান্সারের প্রাথমিক বেশ 7টি খুব ঝুঁকিপূর্ণ লক্ষণ আছে। যদি কারো কোনো হঠাৎ করে পায়খানার রাস্তা অথবা কাশির সাথে রক্ত যায় এবং এমন কোনো কাশি যেটা 3 সপ্তাহের বেশি ভালো হচ্ছে না, কোনো আঁচিলের যদি পরিবর্তন হয় যেটা আগে যেমন ছিল না, এখন হঠাৎ করে একটি আঁচিলের রং অথবা আকারের পরিবর্তন হচ্ছে, অথবা তার গলার স্বরের পরিবর্তন হচ্ছে, অথবা হঠাৎ করেই অনেক বেশি ওজন কমে যাচ্ছে, এই লক্ষণগুলো যদি হয় তাহলে আমরা বলি যে দ্রুত চিকিৎসকের কাছে তাদের যেতে হবে। ক্যান্সারের সবচেয়ে উন্নত চিকিৎসাগুলো কি কি যদি একটু বলতেন। জি, ক্যান্সারের যে সমস্ত চিকিৎসা পুরো পৃথিবীতে বিদ্যমান, বাংলাদেশেও সেগুলো এখন বিদ্যমান। যেমন এর মধ্যে আছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, এগুলো সবগুলোই এখন বাংলাদেশে বিদ্যমান আছে। একটু যদি জানতে চাই যে কেমোথেরাপি এবং হচ্ছে রেডিওথেরাপি যেটা বললেন, তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? কেমোথেরাপি হলো আমরা বেশ কিছু ক্যান্সারের ওষুধ এগুলো স্যালাইনের মাধ্যমে অথবা ইনজেকশনের মাধ্যমে আমরা রোগীর শরীরে প্রবেশ করিয়ে থাকি, এটা হলো কেমোথেরাপি। আর রেডিওথেরাপি হলো আমরা এক্সরে, খুব উচ্চ শক্তির এক্সরে মেশিন, যেগুলোকে আমরা লিনাক মেশিন বলি, সেই মেশিনের মাধ্যমে আমরা যে থেরাপিটা দিয়ে থাকি সেটাই হলো রেডিওথেরাপি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে খাদ্যাভ্যাস বা জীবনধারার ক্ষেত্রে ক্যান্সার ঝুঁকিপূর্ণতা কতটুকু? জি, খুবই সুন্দর কোশ্চেন। যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে অনেকগুলো ক্যান্সারের ঝুঁকিতে থাকেন একজন মানুষ, এবং একই সাথে যদি কারো ধূমপানের অভ্যাস থাকে তাহলে সে যেরকম ফুসফুস ক্যান্সারের ঝুঁকিতে থাকে, যদি কারো মদ্যপানের অভ্যাস থাকে তাহলে সে খাদ্যনালীর ক্যান্সার সহ লিভারের ক্যান্সার, এরকম বেশ কিছু ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। অতএব খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত ওজন এই দুটি বেশ গুরুত্বপূর্ণ। যদি কারো ক্যান্সার হয়ে থাকে তো তার ক্ষেত্রে কি মানসিকভাবে তার কোনো পরিবর্তন আসে? জি, ডেফিনেটলি। ক্যান্সার যেরকম একটি মারাত্মক রকম রোগ এবং একই সাথে এটা পুরো পরিবারের উপর একটি বোঝার মতো চলে আসে, অর্থনৈতিক এবং সামাজিক। যেমন এখন অনেক মিথ রয়েছে যে ক্যান্সার হলেও অনেকে বলতে চায় না আমার ক্যান্সার হয়েছে, এবং একই সাথে অর্থনৈতিক একটি চাপও আছে, যেহেতু এই চিকিৎসাটা বেশি ব্যয়বহুল। তো বর্তমানে ক্যান্সার চিকিৎসায় কি কি ধরনের গবেষণা চলছে? ক্যান্সার চিকিৎসায় বেশ গবেষণা চলছে, এটি প্রতিনিয়তই পরিবর্তনশীল। আপনি জানেন যে ক্যান্সার চিকিৎসার যে রেডিওথেরাপি মেশিনগুলো, যে রেডিওথেরাপি চিকিৎসা, এটা জাস্ট 1980-85 দশক থেকে শুরু হয়েছে, অতএব খুব বেশি দিন হয় নাই। অতএব প্রতিনিয়তই এই ক্যান্সারের যে রেডিওথেরাপির চিকিৎসা অথবা কেমো বলেন, যে কেমোর ওষুধগুলো 2010-এর পর থেকে বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের হেল্পে আমাদের দেশে অ্যাভেলেবেল, আগে এত অ্যাভেলেবেল ছিল না, বাইরের দেশের কেমোর ড্রাগগুলো এনে আমাদের কাজ করতে হতো। অতএব প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে এবং গবেষণার মাধ্যমে এটা প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, এবং আমরা আরও বেটার ট্রিটমেন্ট দিতে চাচ্ছি পেশেন্টদের মধ্যে। ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসায় নতুন কি প্রযুক্তি আসতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন। আমরা যে চিকিৎসাগুলো দিচ্ছি, যে রেডিওথেরাপি চিকিৎসা দিচ্ছি, যে কেমোথেরাপি চিকিৎসাগুলো দিচ্ছি, এই চিকিৎসাগুলোর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন কেমোথেরাপিতে চুল পড়ে যাচ্ছে, রোগীর ক্ষুধার মন্দা হচ্ছে, রোগীর রুচি কমে যাচ্ছে, রোগীর ওজন কমে যাচ্ছে, প্রচণ্ড রকম দুর্বলতা হচ্ছে, এবং রেডিওথেরাপিতেও বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এড়ানোর জন্য ভবিষ্যতে আমরা টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, যেগুলো শুধুমাত্র ওই ক্যান্সার কোষকে ধ্বংস করবে, শরীরের অন্য কোনো কোষের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না, এরকম চিকিৎসার দিকে আমরা আগাচ্ছি।
এবং ধীরে ধীরে উন্নত দেশগুলোতে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এবং যেহেতু বাংলাদেশে এই চিকিৎসাটা একটু ব্যয়বহুল, বাংলাদেশে এখনও এতটা জনপ্রিয়তা পায়নি, তবে ধীরে ধীরে এটি জনপ্রিয়তা পাচ্ছে। আর একটা কোশ্চেন আপনার কাছে জানতে চাবো, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই ক্যান্সারটা নারীদের ক্ষেত্রেই বেশি লক্ষ্য করা যাচ্ছে ইদানিং। তো এই জিনিসটা কেন হচ্ছে? ক্যান্সার পুরুষ এবং নারী উভয় পক্ষেই হচ্ছে বেশি, তবে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের প্রাদুর্ভাব খুবই বেশি। দেখা যাচ্ছে যে প্রতি 8 জন নারীর মধ্যে 1 জন নারী পুরো জীবনে একবার না একবার স্তন ক্যান্সার আক্রান্ত হচ্ছেই। এবং বাংলাদেশে 2 নম্বরে আছে জরায়ু মুখের ক্যান্সার। এবং আপনি জানেন যে জানুয়ারি মাস জরায়ু মুখের ক্যান্সার সচেতনতার মাস, এই মাসটি। তো এজন্য নারীদের দেখা যাচ্ছে স্তন ক্যান্সারটা খুবই বেশি বেড়ে গেছে। এর বেশ কিছু কারণ আছে, যেমন এবং জরায়ু মুখের ক্যান্সারও বেড়ে গেছে, যে খুবই আর্লি ম্যারেজ এটা একটি কারণ জরায়ু মুখের ক্যান্সারের। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে খুবই বাল্যবিবাহ, 13-14তে আমরা বিয়ে করে যাচ্ছে। তো এই সমস্ত কারণে, এবং স্তন ক্যান্সারের যে কারণটা, যে যদি কারো খুব আগে মাসিক শুরু হয়, দেরিতে মাসিক বন্ধ হয়, অথবা অতিরিক্ত ওজন থাকে, অথবা দেখা গেল যে দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছে, অথবা মাসিক বন্ধ হওয়ার পরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে, অথবা তার পুরো জীবনেই কোনো বাচ্চা সে নেয়নি, তাহলে তাদের ঝুঁকি বেড়ে যাচ্ছে স্তন ক্যান্সার এবং জরায়ু মুখের ক্যান্সারের। 4ই ফেব্রুয়ারি এটা বিশ্ব ক্যান্সার দিবস। এই বিশ্ব ক্যান্সার দিবসের শুরুটা কিভাবে হলো? জি, খুবই সুন্দর কোশ্চেন। বিশ্ব ক্যান্সার দিবস 2000 সালে ফ্রান্সের প্যারিসে একটি সম্মেলন হয়, ওয়ার্ল্ড ক্যান্সার সামিট। ওখানেই বিশ্ব ক্যান্সার দিবসের যে আমরা পালন করব 4ই ফেব্রুয়ারি, সেটাই সিদ্ধান্ত গৃহীত হয়। এবং এরপর থেকে আজকে প্রায় 25 বছর ধরে আমরা এই 4ই ফেব্রুয়ারি সামনে আমরা এই বিশ্ব ক্যান্সার দিবস আবার পালিত করব। তো প্রতি বছরই কিছু মটো থাকে, মেইনলি হলো আমরা যাতে জনগণকে সচেতন করতে পারি, যাতে যে রোগগুলো প্রিভেন্টেবল ক্যান্সার সেগুলো প্রিভেন্ট করতে পারি, যদি ডায়াগনোসিস আমরা আর্লি করতে পারি, এবং যদি ডায়াগনোসিস হয়ে যায় তাহলে যাতে দ্রুত আমরা চিকিৎসার আওতার মধ্যে তাকে নিয়ে আসতে পারি, এই সচেতনতাগুলো বৃদ্ধি করার জন্যই আমরা বিশ্ব ক্যান্সার দিবস 4ই ফেব্রুয়ারি পালিত করে থাকি। আরেকটা কোশ্চেন আপনার কাছে জানতে চাবো যে পুরুষদের ক্ষেত্রে কোন ক্যান্সারটা সব থেকে বেশি লক্ষণীয় এবং নারীদের ক্ষেত্রে কোনটা? জি, খুবই সুন্দর কোশ্চেন। পুরুষদের সবচেয়ে বেশি যে ক্যান্সার হচ্ছে সেটি হলো ফুসফুসের ক্যান্সার। এবং ফুসফুসের ক্যান্সারে দেখা যাচ্ছে যে 85% ক্যান্সারের কারণই হলো ধূমপান। অতএব ধূমপান খুবই একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। অতএব যেহেতু আমাদের দেশে দেখা যাচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সাথে ধূমপানটা জড়িত আছে, নিম্ন আয়ের মানুষ বেশি ধূমপান করছে, এজন্য ফুসফুস ক্যান্সারটা পুরুষদের সবচেয়ে বেশি হচ্ছে। এবং মহিলাদের মধ্যে আমি যেটা বলেছিলাম যে স্তন ক্যান্সার হলো 1 নম্বরে এবং জরায়ু মুখের ক্যান্সার হচ্ছে 2য় নম্বরে আছে মহিলাদের মধ্যে। তো আমরা সবসময় দেখে থাকি যে ক্যান্সার হলেই আমরা বাহিরের পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করি। তো কেন আমাদের দেশে কি ভালো চিকিৎসা নেই, আপনার কি মনে হয়? জি, খুবই সুন্দর কোশ্চেন। আমরা প্রতিনিয়তই দেখছি যে ক্যান্সার হলেই একটু বাইরের দেশ দিয়ে দেখায় আসি, সেটা সিঙ্গাপুর হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, সেটা থাইল্যান্ড হতে পারে। ডেফিনেটলি আমাদের বাইরের যে কান্ট্রিগুলোতে যে ফ্যাসিলিটি অ্যাভেলেবল, বাংলাদেশেও একই ফ্যাসিলিটি অ্যাভেলেবল, কিন্তু আমাদের প্রবলেম হলো যে আমরা হয়তো বা এক ছাদের নিচে নিয়ে আসতে পারিনি। যে বায়োপসি টেস্টটা এক জায়গায় হচ্ছে, তো সিটি স্ক্যানটা আরেক জায়গায় হচ্ছে, তো রেডিওথেরাপিটা আরেক সেন্টারে হচ্ছে, তো কেমোথেরাপিটা আরেক সেন্টারে হচ্ছে। এই প্রত্যেকটা যদি আমরা একই ছাদের নিচে নিয়ে আসতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের ইন্ডিয়ার যে চিকিৎসা বাংলাদেশের সেম চিকিৎসা, ইভেন কি আমেরিকায় যে চিকিৎসা হচ্ছে সেটা বাংলাদেশেও পসিবল, কিন্তু আমরা জিনিসটা একসাথে গুছিয়ে আনতে পারিনি বলেই আমার কাছে মনে হচ্ছে যে পেশেন্টগুলো প্রতিনিয়তই দেশের বাইরে যাওয়ার একটি প্রবণতা রয়েছে। তবে আমরা যদি জিনিসটি জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং একই সাথে ঢাকা, বিশেষ করে ক্যান্সার চিকিৎসাটা একটু ঢাকা কেন্দ্রিক, যদি আমরা এগুলো বিকেন্দ্রীকরণ করতে পারি, আমরা বিভাগীয় শহরগুলোকে আরও স্ট্রং করতে পারি, এবং বিভাগীয় শহরগুলোতে যদি রোগীরা এই চিকিৎসাটা সহজেই পায়, তাহলে আমার মনে হয় যে এই বাইরে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমবে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। জি, ধন্যবাদ। সমকালকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে বলতে চাই যে ক্যান্সার একটি দুরারোগ্য রোগ হলেও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি সম্ভব, এবং যদি শুরুতেই ধরা পড়ে তাহলে 100% কিওর রেট সম্ভব। অতএব ভয় না পেয়ে শুরুতেই যদি কোনো সমস্যা হয়, কোনো অ্যালার্মিং সাইন যে 7টি আমি বলেছিলাম, এগুলো যদি আসে তাহলে দ্রুত আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন, তাহলে শুরুতেই রোগটি ধরা পড়বে এবং আপনারা শতভাগ এই রোগ নির্মূল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এস.এম. নাজমুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ডাক্তার বাড়ির আলোচনা। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সাথেই থাকুন।